This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে প্রেস কর্নারে তিলোত্তমা কাণ্ডে মোড় ঘোরানো তথ্য আবারও টিভি9 বাংলা ব্রেক করবে এমন তথ্য যা দেখে অবাক হবেন আপনিও। আজ নবম পর্ব, একটার পর একটা এক্সক্লুসিভ চাঞ্চল্যকর খবর আমরা আপনাদের সামনে এনেছি। আজ কি রয়েছে আমরা জানি, আগামীকাল আমাদের প্রত্যেকের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে কাল শুনানি রয়েছে। কিন্তু তার আগে আমরা এই মুহূর্তে টিভি9 বাংলা বড় খবর ব্রেক করতে চলেছি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কি সেই খবর তনিষ্ঠা, দর্শকদেরকে জানাও। একদম তাই, আপনাকে জানিয়ে রাখি সবচেয়ে বড় ব্রেক, নাইট পার্টি রহস্য। সিবিআই এর নজরে এবার কেপি হস্টেলের নাইট পার্টি। সূত্রে খবর, ঘটনার দিন রাতে সেই পার্টির হই হুল্লোড়ের আওয়াজ পৌঁছেছিল ইমার্জেন্সি বিল্ডিং এও। কি তথ্য পাওয়া যাচ্ছে সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সরাসরি। সৌরভ, তন্নিষ্ঠা, লিমা, দেখো এই মুহূর্তে যে বিষয়টা, যে এই রহস্যের কিনারা করার প্রশ্নে যে বিষয়গুলোর দিকে নজর রয়েছে তার মধ্যে একটা অন্যতম ঘটনাক্রম হচ্ছে 8ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজ চত্বরের একাধিক জায়গায় যে পার্টির আয়োজন হচ্ছিল, সেই পার্টির আয়োজন এই কারণেই একটা কেবি হোস্টেলের ছাদ, সেখানে পার্টি হচ্ছিল বলে আমরা পার্টি হয়েছিল বলে আমরা জানতে পারছি। এবং 5th ওয়ার্ডে এমার্জেন্সি বিল্ডিংয়ে যে ফিমেল মেডিসিন যে ওয়ার্ড রয়েছে, সেই ফিমেল মেডিসিন ওয়ার্ডে নার্সিং যেখানে ওয়ার্ড রয়েছে সেখান পর্যন্ত হই হুল্লোড়ের আওয়াজ পৌঁছেছিল, সেটাও আমরা জানতে পারছি। এবং তাতে রোগী যারা ছিলেন তাদের ঘুমে ব্যাঘাত ঘটে এবং সেই বিষয়টিতে তারা রিপোর্ট হয় এবং তারা বলছেন যে মেন বয়েজ যে হোস্টেল আছে সেই দিক থেকে তারা আওয়াজ পাচ্ছিলেন। ফলে একাধিক জায়গায় যেখানে এই পার্টিগুলো চলছিল সেখানে কারা ছিলেন, কারা এই পার্টিগুলোতে ছিলেন, সেই তথ্য সন্ধান করতে গিয়ে দুটো বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। এক হচ্ছে যে অর্থোপেডিক বিভাগের জুনিয়র চিকিৎসকদের একাংশের উপস্থিতি। এটা এই কারণেই জোরালো হচ্ছে যে একই সঙ্গে আমরা আরজিকর মেডিকেল কলেজ সূত্রে যেটা জানতে পারছি যে অর্থোপেডিক বিভাগের জুনিয়র চিকিৎসক কতজন রয়েছেন, কতজন ইন্টার্ন, কতজন পিজিটি, কতজন হাউস স্টাফ রয়েছেন, আরএমও কতজন রয়েছেন এবং তাদের তালিকা, তাদের ডিউটি রোস্টার সবটাই কিন্তু আরজিকর কর্তৃপক্ষের কাছ থেকে সেই তথ্য তলব করা হয়েছে, তথ্য যাচাই করা হয়েছে। অর্থোপেডিক বিভাগের কারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন এবং তাদের অবস্থান কী ছিল সেই বিষয়টা তারা জানার চেষ্টা করছেন। ফলে স্বাভাবিকভাবেই পার্টি হয়েছিল, পার্টিতে সে কারা ছিলেন এবং সেই পার্টির সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা, সেই বিষয়গুলো কোথাও কোনো যোগসূত্র স্থাপিত হয় কিনা। এবং সর্বোপরি এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনের যেমন চিকিৎসকরা, যেহেতু সেটা ঘটনাস্থল, সেখানকার প্রায় সব জুনিয়র চিকিৎসকই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে। তেমনই কিন্তু নজরে রয়েছে আরেকটি যেটি বিভাগ, সেটা হচ্ছে অর্থোপেডিক বিভাগ। তন্নিষ্ঠা, লিমা, একদম সঙ্গে থাকো সৌরভ। কিন্তু তন্নিষ্ঠা, এখানেই তো শেষ নয়, রয়েছে আরো এক্সক্লুসিভ ব্রেক। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা এক্সক্লুসিভ ইনফরমেশন যা ব্রেক করবে টিভি9 বাংলা, বন্ধ লিফট রহস্য। সেমিনার রুমই কি ছিল ক্রাইম সিন? এটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন সিবিআই এর কাছে। সেমিনার রুমই কি ক্রাইম সিন ছিল? কেন এটা বড় প্রশ্ন? কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে? সৌরভ দত্ত আমাদের রিপোর্টার দেবেন তার উত্তর। সৌরভ। লিমা, তন্নিষ্ঠা, দেখো, হারিম করা খুনের ঘটনায় হাড় বিভাগের যোগসূত্র যেমন সিবিআইয়ের আতশকাচের তলায় রয়েছে, একই সঙ্গে সেমিনার কক্ষ ঘটনাস্থল কিনা সেই বিষয়টির দিকেও তারা নজর রেখেছেন। এক্ষেত্রে তাদের নজর রাখার যে বিষয়টি, সে নজর রাখার বিষয়ের ক্ষেত্রে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে গত কয়েকদিনে তারা যে সমস্ত জায়গার ফ্লোর ম্যাপ নিয়েছেন তার মধ্যে অর্থোপেডিক বিভাগের ফ্লোর ম্যাপ নেওয়া হয়েছে,
চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপ, এবং চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপের ক্ষেত্রে যেটা লিফট কমপ্লেক্স থেকে যে রাস্তাটা চলে আসছে চেস্ট মেডিসিনের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডকে ফেলে সেমিনার রুমের দিকে, সেই রাস্তাটি বাদ দিয়েও আরও যে 3টি রাস্তা রয়েছে সেই রাস্তাগুলিও কিন্তু কোন কোন রাস্তা কোন পথে গেছে, এমডিআর সংলগ্ন যে রাস্তা, এমডিআর সংলগ্ন যে লিফট রয়েছে, এমডিআর সংলগ্ন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ওয়ার্ড সংলগ্ন যে লিফট, সিঁড়ি এবং সেটার থেকে ডায়ালিসিস ইউনিটের দিকে যে রাস্তা চলে গেছে, এই সমস্ত রাস্তাগুলো এবং এই লিফট এবং এই সিঁড়ি ওপরের কোন কোন বিল্ডিংয়ের সঙ্গে কানেক্টেড, কোন কোন বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত, সেই বিষয়টির ওপরেও তারা কিন্তু নজর রাখছেন। সেই বিষয়টির উপরে তারা নজর রাখছেন, এই কারণেই তারা নজর রাখছেন, তার কারণ হচ্ছে যে সেমিনার কক্ষ ঘটনাস্থল কিনা সেই জায়গার থেকেই অন্য কোথাও এই ঘটনা ঘটিয়ে সেমিনার কক্ষে আনা হয়েছে কিনা, এটার সপক্ষে কতগুলো বিষয় আছে। যে ছবিগুলো সামনে এসছে সেই ছবিতে যদি ছবির যে স্থলটা যদি দেখা যায় তাহলে সেখানে জুতো, ল্যাপটপ সব একটা জায়গায় ইনট্যাক্ট ছিল। যে দেহ পড়েছিল সে দেহও কিন্তু যে অবস্থায় রাখা ছিল তার দেহের মাথায় হাত ছিল জাস্ট এইরকমভাবে। ফলে সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে সেটাই কি ঘটনাস্থল নাকি অন্য কোথাও ঘটনাস্থল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে বন্ধ লিফট, এই বন্ধ লিফটের ক্ষেত্রেও কিন্তু আরেকটা জায়গার যোগাযোগ রয়েছে, সেখানেও একটা অর্থোপেডিকের যে কানেকশন সেটা কানেকশন পাওয়া যাচ্ছে। SSOT যেটা 7th ফ্লোরে রয়েছে, সেখানে অর্থোপেডিক সহ বিভিন্ন বিভাগের সেখানে ওটি হয়, অপারেশন হয়, কিন্তু প্ল্যান্ড ওটি। বিকেল 5টার পর সেই ওটি কক্ষ আর খোলা হয় না, তার চাবি কিন্তু থাকে কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত 2টি জায়গায়। ফলে সেই বিষয়টিকে কোথাও সেই ওটি কক্ষ কি ব্যবহার করা হয়েছিল, রাতের পর কি খোলা হয়েছিল, বন্ধ লিফট কি সচল হয়েছিল রাতের পরে, এই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং আমার আরজিকর সূত্রে জানতে পারছি যে যেভাবে তদন্তের ঘটনাক্রম এখান থেকে এগোচ্ছে তাতে অর্থোপেডিকের ফ্লোর, সেমিনার কক্ষ চত্বরের যে ফ্লোর, সেখান থেকে ডিআরডিবি এমডিআর যে ইউনিট, সেই ইউনিটের যে এক্সিট এন্ট্রি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নজর রাখা হচ্ছে। আগামী দিনে দেখার যে এগুলো কোথাও গিয়ে কোনো যোগসূত্র গড়ে তোলে কিনা। লিমাতন মিশ্রা, সঙ্গে থাকো তুমি সৌরভ। একদম তাই। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে গেস্টরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা শান্তনু কর এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। প্রথমে আমি সুবর্ণ গোস্বামীর সঙ্গে কথা বলবো। ডক্টর গোস্বামী, আমরা দেখেছি যে বারবার করে আপনি বা আপনারা সকলেই প্রশ্ন তুলেছিলেন, সন্দেহ প্রকাশ করেছিলেন যে সেমিনার রুমই কি অকুস্থল, এই প্রশ্ন বারবার করে তুলেছিলেন, বিশেষ করে আপনি সন্দেহ প্রকাশ করেছিলেন। তারপর আজ আমাদের রিপোর্টার সৌরভ দত্ত যে সমস্ত তথ্য দিল, তারপর কি মনে হয়, কি ব্যাখ্যা দেবেন? দেখুন, এইসব তথ্য যত বেশি আসছে আমাদের কাছে, আমরা ওই জন্যই শুরুর থেকে আমরা যে প্রশ্নগুলো তুলছি, যে দাবিগুলো তুলছি, এখন তার মধ্যে আরো তথ্য, সেই দাবিগুলোকে সমর্থনে আরো তথ্য সামনে উঠে আসছে এবং আমরা তদন্তকারী সংস্থা তাদেরকেও জানাচ্ছি সেগুলি, যাতে প্রকৃত সত্য উঠে আসে। এখন এটা পরিষ্কার যে একটা বড়সড় ষড়যন্ত্র হয়েছে এবং এই বড়সড় ষড়যন্ত্র 1 জন 2 জন 3 জনের ব্যাপার নয়, একটা বড় গ্যাং, অপরাধ চক্র তারা মিলে করেছিল এবং সেই অপরাধ চক্রকে যারা তৈরি করেছিল, মদত দিয়েছিল এবং তারপরে সেই অপরাধ চক্রকে আড়াল করবার জন্য যারা একের পর এক একদম প্রথম দিন থেকে যারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, যারা মিতার মাকে মৃতদেহ সৎকারের আগেই মোটা টাকার বান্ডিল অফার করেছিল, সেই সামগ্রিকভাবে এই যে পুরো সিস্টেমটাকে যদি ধরা না যায়, তাহলে অভয়ার বিচার যেমন হবে না, তেমনি আরো 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 অভয়াদের এই ধরনের পরিণতির হাত থেকে বাঁচানো যাবে না। সেইভাবে ওই জন্য লড়াইয়ের মুখ বিচার। আমরা যখন বলছি বিচার চাই, তখন কিন্তু 7 দিনের মধ্যে ওই একজনের ফাঁসি বা একজনের এনকাউন্টার এটা চাইছি না। আমরা বিচার চাই মানে বোঝাতে চাইছি এই যারা এই সব অপরাধ চক্র, এই গ্যাংস্টারদের তৈরি করেছে, যাদের হাত ধরে তৈরি হয়েছে এবং যাদের হাত দিয়ে আজকে সন্দীপ যদি জেলে থাকে, এই অভিক বিরূপাক্ষরাও যদি জেলে থাকে, আরো অভিক বিরূপাক্ষ বা অন্য কোনো নাম দিয়ে অপরাধ চক্র চালানো হবে। মাথাগুলো যদি বাইরে থাকে, এই সমগ্র মাথাটাকে, এই সিস্টেমটাকে বদলাতে হবে, মাথাগুলোকে ধরতে হবে, তবেই এই অভয়ার বিচার সম্পূর্ণ হবে। বেশ, আপনাদের সঙ্গে থাকুন প্লিজ। ডক্টর গোস্বামী, প্রাক্তন সিবিআই কর্তা আমাদের সঙ্গে রয়েছেন, মিস্টার শান্তনু করের সঙ্গে আমি কথা বলতে চাইবো। মিস্টার কর, আপনার কি মনে হয়, আমি আপনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাইছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যে TV9 বাংলা খবরটা ব্রেক করলো এবং যে ম্যাপের কথা একটু আগে সৌরভ ডিটেলে বলছিল, যে একটা লিফট যদি ব্লক থাকে তাহলে এই যে 8 তলা থেকে সরাসরি এমডিআর ওয়ার্ড, যেটা কিনা একেবারে সেমিনার রুমের পাশেই, সেখানে খুব সহজে পৌঁছে যাওয়া যাবে, এই বিষয়গুলো এভিডেন্সের ক্ষেত্রে কতটা মাইনে রাখতে পারে বলে আপনার মনে হয়?
একদম ঠিক আপনাদের যে প্রশ্নটা করেছেন। আমার দীর্ঘকালের সিবিআইয়ের অভিজ্ঞতা থেকে এবং আমি বর্তমান পরিস্থিতি আমাদের সিবিআইয়ের যারা আমার পুরনো সহযোগী তাদের সাথে যে টুকরো টুকরো কথাবার্তা হয়েছে তার থেকে আমি একটা জিনিস বলতে পারি, সিবিআই সুপ্রিম কোর্টে অলরেডি রিপোর্ট সিল কভারে দিয়ে দিয়েছে আগের ডেটে হিসেবে। সেখানে কিন্তু সিবিআই এক্স্যাক্টলি এই জিনিসগুলো, এটা কিন্তু কোনো কনক্লুসিভ রিপোর্ট সিবিআই দিতে পারেনি, কিন্তু সিবিআই তথ্য দিয়ে এবারে যে কন্ট্রাডিকশনসগুলো এসছে, এই এভিডেন্সের কন্ট্রাডিকশন, যেখানে মনে হচ্ছে যে এভিডেন্সকে কিছু প্লেস অফ অকারেন্স হয়তো যেখানে দেখানো হচ্ছে সেখানে ছিল না, এবং বিভিন্ন বয়ান, এই যে তার লাস্ট টাইমে লাস্ট যে ডাক্তারদের সাথে বা যাই হোক যাদের সাথে তার কথাবার্তা হয়েছে তাদের বক্তব্য এবং তাদের টাওয়ার লোকেশন, তার মধ্যে যে কিছু কন্ট্রাডিকশনস আছে, সিবিআই সিরিয়ালি একের পর এক এই সমস্তগুলো তাদের রিপোর্টে সাজিয়ে দিয়েছে। কারণ এখানে সিবিআইয়ের একটা জিনিস বলে দিই, মহামান্য সুপ্রিম কোর্ট সিবিআইকে দিয়েছেন এই ধর্ষণ বা খুন জাবি হোক বা যেটা, সেই ব্যাপারে তথ্য অনুসন্ধান করতে। সেই তথ্য অনুসন্ধান করতে গিয়ে সিবিআইয়ের সামনে যে এখনই আপনারাও যে জিনিসগুলো দেখালেন, যে সিবিআই এইটুকু নিশ্চিন্ত হয়েছে যে এই ম্যাটারটা একটা লার্জার কনস্পিরেসির প্রোডাক্ট, যেখানে দেখা যাচ্ছে যে তথ্য প্রমাণও অনেক লোপাট করার চেষ্টা হয়েছে বা হয়তো হতেও পারে, আবারও যেমন 14 তারিখ রাতে হয়েছিল। তো এই ঘটনার জন্য সিবিআইকে সুপ্রিম কোর্টের কাছে একটা আদেশের প্রয়োজন আছে। এখন সিবিআই সমস্ত ক্রনোলজিক্যালি সুপ্রিম কোর্টের কাছে দিয়েছে। যদি মহামান্য সুপ্রিম কোর্ট সিবিআইকে এটাও বলেন যে তোমরা তথ্য প্রমাণ লোপাটের বিষয়টাও তোমরা দেখো এবং সেই ম্যাটারেও তোমরা অনুসন্ধান করে সুপ্রিম কোর্টের কাছে দাও, সিবিআই সেই ব্যাপারেও তৈরি আছে। খুব মাথায় এলো আপনার কথা শুনে, কারণ আপনি বললেন যে সিবিআই যারা অফিসাররা যারা এই মুহূর্তে ইনভেস্টিগেশনের সঙ্গে সরাসরি কানেক্টেড, তাদের সঙ্গে আপনি কথা বলেছেন এবং সেখানে কোথাও গিয়ে এভিডেন্স ট্যাম্পারের যে বিষয়টি সামনে আসছে, কিসের, যদি এভিডেন্স যদি ড্যামেজ হয়ে গিয়ে থাকে তাহলে এবার কিসের ভিত্তিতে বিচারের আশা করবেন সাধারণ মানুষ বা তিলোত্তমার বাবা মা? দেখুন, এই ব্যাপারটায় আমি আপনাদের মানে খোলাখুলি বলি, আমি তো এখন যেহেতু বিভাগের সাথে যুক্ত নেই, আমি যেটা আমার মনে আছে সেই কথাটা আমি প্রকাশ করতে পারি। আমি কিন্তু কিছুটা সন্দেহান যে সম্পূর্ণরূপে যারা এই ব্যাপারটা ঘটিয়েছে, যারা মানে সামনে এসছে, কিন্তু যে ফেসলেস মোল যেগুলো, যারা সেই ফেসলেস মোল হাইড আউটসে আছে, সেই মোলগুলোকে হাইড আউটস থেকে সিবিআই কতটা বের করে আনতে পারবে সে ব্যাপারে আমারও এখনো সন্দেহ আছে। আমিও অপেক্ষা করছি আপনাদের সবার মতন মানে ব্যগ্র চিত্তে যে আরও কি এভিডেন্স সিবিআই সামনে আনতে পারে, কারণ এখনো পর্যন্ত যা কিছু এসছে তাতে কিন্তু সেই ফেসলেস মোলগুলোকে বাইরে বেরোনোর মতন পরিস্থিতি এখনো আনার মতন আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের সিবিআইয়ের আমার প্রাক্তন সহকর্মীরা করছেন, চেষ্টা করছেন বিভিন্ন রকম মানে বিভিন্ন অ্যাঙ্গেলে, সেগুলো আমি কিছুটা আমার এই মিডিয়ার সামনে এই মুহূর্তে বলতে পারছি না, যেটা থেকে আশা তো আমরা রাখতে পারি। কিন্তু এই মুহূর্তে যে এভিডেন্স এসছে তাতে কিন্তু সমস্ত ওই হাইড আউটস থেকে সবগুলোকে বের করা আর মতন পরিস্থিতি এখনো আসেনি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার কর, এবং আমাদের সঙ্গে ছিলেন না আমাদের প্রতিনিধি কিছু বলতে চাইছেন, আমি সৌরভের কাছে একবার সংক্ষেপে আসতে চাইবো। হ্যাঁ সৌরভ প্লিজ। হ্যাঁ সৌরভ। লিমা দেখো, আমরা যে ঘটনাক্রমগুলোর কথা বললাম সেখানে নাইট পার্টির প্রসঙ্গটা কেন আসছে? তুমি জানো যে হাসপাতালে সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ। এরা কতখানি বেপরোয়া ছিল যে একটা বয়েজ হোস্টেলের দিক থেকে যে আওয়াজ আসছে, ওয়ার্ডে আসছে, রোগীরা ঘুমোতে পাচ্ছেন না, তা সত্ত্বেও সেই পার্টি চলছে। আমরা কথা বলে জানতে পেরেছি আরজি কর মেডিকেল কলেজে এটা একেবারেই মানে একটা সহজ ঘটনা হয়ে গেছিলো, একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছিলো, যে যেখানে সাউন্ড বক্স ডিজে বক্স বাজিয়ে পার্টি চলছে, হই হুল্লোড় চলবে। সেটা এক্ষেত্রে শোনা যাচ্ছে কেবি হোস্টেলের ছাদ, মেন বয়েজ হোস্টেল, ওয়ার্ডের রোগীরা ডিস্টার্ব হচ্ছে, কিন্তু তবু তাদের পার্টি কিন্তু বন্ধ হয়নি। পার্টি বন্ধ করার ক্ষেত্রে কর্তৃপক্ষের তরফে কোনো ভূমিকাও নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? দ্বিতীয় যে বিষয়টা আসছে, যে এই পার্টিগুলোর সূত্র ধরেই আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারছি যে কেন অর্থোপেডিকের তালিকা চাওয়া হচ্ছে, কেন অর্থোপেডিক বিভাগে জুনিয়র চিকিৎসকদের তালিকা চাওয়া হচ্ছে। আমরা যারা জানতে পারছি যে এই যে পার্টির সঙ্গে অর্থোপেডিকের জুনিয়র চিকিৎসকদের একাংশের এই পার্টি কন্ডাক্টের ক্ষেত্রে যোগ ছিল। দ্বিতীয় যে বিষয়টা, সন্দীপ ঘোষ নিজে অর্থোপেডিক সার্জন, তার অর্থোপেডিক বিভাগ,
সেক্ষেত্রেও কোথাও এটা কিন্তু ইন্টারকানেক্টেড বলে মনে করা হচ্ছে। সেই কারণে অর্থোপেডিক, চেস্ট মেডিসিন ছাড়া অর্থোপেডিকের তালিকা, যে কার কবে রোস্টার ছিল, কার কি অবস্থান ছিল সেটা জানার জন্য সেই তালিকা চেয়ে পাঠানো হয়েছে। থার্ড যে বিষয়টা, তুমি যে আমি বিষয়গুলো বললাম, যে সেমিনার কক্ষে যদি ঘটনাস্থল না হয় তাহলে অন্য কোথায় ঘটনাস্থল হতে পারে, আর কি কি এক্সিট গেট আছে, সেখানে কি সিসি ক্যামেরা আছে, সেখানে এমডিআর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ইউনিট সংলগ্ন যে রাস্তাগুলো আছে সেইগুলোর দিকে নেক নজর রয়েছে, কারণ ওখানে লিফট আছে যে লিফট সচরাচর ব্যবহার হয় না। আবার এমন লিফটও আছে যেটা সরাসরি 7th ফ্লোরের একটা কক্ষের, ওটি কক্ষের সঙ্গে কানেক্টেড, যে ওটিতে অর্থোপেডিকেরও ওটি হয়, ইউরোসার্জারিরও হয়, এমনটা নয় যে শুধু অর্থোপেডিকের হয়, কিন্তু সেই ওটিটা বিকেল 5টার পর বন্ধ থাকে এবং তার চাবি থাকে কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত কারুর কাছে। ফলে সেই ওটি কি খোলা হয়েছিল? যে লিফট সচরাচর ব্যবহার হয় না সেই লিফটগুলো কি ব্যবহার করা হয়েছিল? কারণ এখানে যদি সরকারি হাসপাতালের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি চলতে পারে, যদি এখানে এভিডেন্সের ক্ষেত্রে কর্ডন অফ করার ক্ষেত্রে, ঠিক আছে সৌরভ, এই প্রশ্নগুলো তো উঠবেই এই মুহূর্তে দাঁড়িয়ে, এগুলোই বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো তুমি তুলছো, টিভি9 বাংলা তুলছে, বারংবার আমরা এই প্রশ্নগুলো তুলবো। থ্যাংক ইউ সো মাচ।